নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা পেয়ে গেছি আমাদের রাজ্যের এক প্রতিবাদী মুখ, রেবেকা মোল্লা। রেবেকা মোল্লা গোটা পশ্চিমবাংলার মমতা ব্যানার্জির কাছে একটা আতঙ্কের নাম। মমতা ব্যানার্জি রাতে যখন নিদ্রা যান তখন তিনি দুঃস্বপ্নে রেবেকাকে দেখেন। কারণ রেবেকা এই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। সে কারণেই রেবেকা হচ্ছে এখন টার্গেট তৃণমূল কংগ্রেসের কাছে। দক্ষিণ 24 পরগনা, মথুরাপুর, এই সমস্ত এলাকাতে তৃণমূল কংগ্রেস, ডায়মন্ড হারবার, সর্বত্র তৃণমূল কংগ্রেসের টার্গেটের নাম হচ্ছে রেবেকা মোল্লা। রেবেকা মোল্লাকে কিভাবে তৃণমূল কংগ্রেস প্রত্যেক দিন পুলিশ প্রশাসন দিয়ে তাকে কিভাবে আক্রমণের মুখে ফেলে রেখেছে, তার মধ্যেও সেই প্রতিবাদী রেবেকা মোল্লা কিভাবে সেই সমস্ত কিছুকে সে জীবন মৃত্যু পায়ের ভিত্ত করে এগিয়ে চলেছে প্রত্যেক দিন। এ রাজ্যের মানুষের গণতন্ত্রের প্রতিষ্ঠা করার লড়াইয়ে রেবেকা হচ্ছে প্রথম দিকে থাকা যে নেতা নেত্রী রয়েছে তাদের মধ্যে অন্যতম। এত অল্প বয়সে গোটা পশ্চিম বাংলায় যে ঝড় তুলেছে, মমতা ব্যানার্জির বুকে যে আতঙ্ক তৈরি করেছে, সেই রেবেকা মোল্লার কাছ থেকে আজকে আমরা জেনে নেব। এবারের এসআইআর সেখানে বিএলএ হিসেবে কাজ করছেন কিরকম। হ্যাঁ, রেবেকাকে প্রথমে আমাদের স্বাগত জানাই আমাদের নিউজ নয়া ভারতে। আচ্ছা, রেবেকার কাছে আমার প্রথম যে বিষয়টা জানা, বিএলএ হিসেবে কাজ করা শুরু করবে ভাবছো, তুমি শুরু করবে ওখানে এসআইআর, তোমার একটা সংখ্যালঘু প্রধান এলাকায়, কি মনে হচ্ছে? ভয় বিষয়টা তোমাকে বলবো না, কারণ ভয়কে তুমি ইতিমধ্যে জয় করেছো। কি মনে হচ্ছে ওখানে এসআইআর করা যাবে? এসআইআর করা যদিও না যায়, কিন্তু আমি করব, কারণ আমি একজন ভারত মায়ের সন্তান, আমি একজন ভারতের নাগরিক। আমি ভয় পাই না। ভয় তো পাবে কারা? যারা বাংলাদেশি, যারা রোহিঙ্গা এবং যারা অনুপ্রবেশকারী। কারণ ভয় পাবে মমতা বন্দ্যোপাধ্যায়, ভয় পাবে অভিষেক ব্যানার্জি, ভয় পাবে ফৌজদার জাহাঙ্গীর ক্রিমিনাল, ভয় পাবে শওকত মোল্লা, শয়তান মোল্লা, ভয় পাবে গ্যাস মোল্লা, ঘুষখোর মোল্লা, ভয় পাবে ফিরাদ হাকিম, বেঈমান হাকিম, ভয় পাবে হুমায়ুন কবির, কারণ ওরা ভয় পাবে। আর আমারও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আমি, আর ওখানে সংখ্যালঘুরা ওরাও আতঙ্ক করছে যে আমাদের বাংলাদেশে পাঠাবে। আমি ওখানে বারবার বলছি যে আমরা কেউ বাংলাদেশে নয়, কারণ আমি 2002 সালের লিস্ট আমার কাছে অলরেডি আছে এবং আমি ফর্ম ফিল আপ করেছি যে আমি আমাকে হুমকি দিতে তুমি বুঝতে পারবে না। আমি তখন বলছিলাম যে তুমি কেমন বাপের পেটা আমার সামনে আসবে। আমি এখানে এসআইআর থেকে নাম দিয়েছি, আমার যদি মৃত্যু হয় তাহলে আমি মৃত্যুবরণ করব, কিন্তু আমি প্রতিটা বাড়ি যাবো এবং প্রতিটা বাড়ি গিয়ে আমি দেখবো, খুঁটিয়ে নথিটা দেখবো যেখানে বাংলাদেশের অনুপ্রবেশকারী আছে কিনা এবং রোহিঙ্গারা আছে কিনা, এখানে আমরা ভারতের নাগরিক কিনা, আমাদের সম্পত্তির উপর হাতিয়ে নিচ্ছে কিনা, আমি এটা খুঁটিয়ে দেখতে চাই। আমাকে ওখানে যেখানে একজন মাস্টারমশাইকে দিয়েছে, মাস্টারমশাই তিনিও তো ভয় পাচ্ছে যে কারণ সর্ব জায়গায় যে এসআইয়ের নামে যে একটা হুমকি আসছে যে কেউ না যাতে না করতে পারে। আমি সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, উনি তো সই করেছিলেন, আর করে আজকে উনি ভয় পাচ্ছেন কেন? উনি তো যত রোহিঙ্গা এবং জিয়াদির ভোটটা, অনুপ্রবেশকারীর ভোটটা নিয়ে তো উনি যেতেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে। যেমন আদরের ভাইপো 7 লাখ ভোটে জিতেছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ওনারা কেউ অত ভোটে দিতে পারে না, কিন্তু আদরের ভাইপো 7 লাখ ভোটে জিতেছে যত বাংলাদেশের ভুতুরে ভোটার। কোথায় থেকে এসে? আমার আরেকটা প্রশ্ন, আমি যখন ক্লাস 3 থেকে পড়তাম, 4-এ পড়তাম, সেই সব দিদি এবং পিসিদের এবং বোনদের বিয়ে হয়েছিল, বা এবং কাকিমা সম্পর্ক হয় এবং ভাইজি সম্পর্ক হয়, বিয়ে হয়েছিল। সেই ভোটার আজও ভোট দিতে আসে। আমি 2019 সাল থেকে, মানে আমার বয়সটা কম ছিল, আমি তখন থেকে রেজেন্টে বসেছিলাম এবং বসার পরে প্রথম রেজেন্ট ছিলাম শ্যামাপ্রসাদ, দাঁড়িয়েছিল মথুরাপুর লোকসভায় থেকে। আমি 2018 সাল থেকে বিজেপি করি, কিন্তু আমাকে বলেছিল পশ্চিমবাংলার মধ্যে নয় মথুরাপুর, কিন্তু কারণ আমার তো বিভিন্ন অ্যাডমিট এবং কলেজের 8 পাস সার্টিফিকেট, বিভিন্ন সার্টিফিকেট আমাকে মানে বসতে দেবেন না তিনি মুসলিমেরা, এবং মুসলিমের এরিয়া থেকে কয়েকটা মানে ভুলভাল দেখাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ভুলভাল, যেমন কখনো উনি হিজাব করে, কখনো বরকা করে, কখনো এয়ারপোর্টে নামাজ পড়ে পিসি ভাইবো, কারণ ওরা চলে না উনি ব্যর্থ মুখ্যমন্ত্রী। তা আমিও ওরা যেরকম গাদ্দার করেছিল আমার সঙ্গে, আমিও একাতে করে বসিয়ে দেখিয়ে দিলাম। আমি একটা রেবেকার একটা বিষয় আমি একটু যাই। রেবেকা কিন্তু রেবেকাকে কোনোভাবে আটকানো যায়নি। রেবেকার একটু পুরনো কথা আমরা একটু জেনে নেবো। ওর বিরুদ্ধে কিন্তু 300-র উপর মামলা, গাঁজা কেস থেকে শুরু করে অ্যাটেম্প টু মার্ডার কেস, কিডন্যাপ কেস, প্রত্যেক দিন ওকে মামলা দিয়েছে। মামলা হামলা, এটা রেবেকা নিত্য নতুন ঘটনা। ওর হাত ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে, অপারেশন হয়েছে, সবকিছু হয়েছে, তাতেও রেবেকাকে থামানো যায়নি। আমি রেবেকাকে বলবো এই যে আরজি কর নিয়ে তোমার বিচার চাইতে তুমি যে অ্যারেস্ট হয়েছিলে, সেই ঘটনাটা একটু দর্শকদের বলো।
দেখুন আমি একজন নারী, আমার সর্বপ্রথম পরিচয় আমি একজন নারী, আমি একজন মহিলা। আমি হিন্দু মুসলিম খ্রিস্টান দলীয় আদিবাসী রাজনীতি করি না, এবং আমি তো কলকাতা কলেজে পড়তাম, আলিয়া ইউনিভার্সিটি। আমি আরেকটা কলেজে পড়তাম, আলামী মেমোরিয়াল মাইনরিটি কলেজ। তা আমার একটাই পরিচয় যে উনি যদি একটা নারী যদি বা সুরক্ষিত যেতে পারে, তাহলে আমি নারী কিভাবে সুরক্ষিত পাবো? তাহলে আমাকে একটাই, আমি বাড়ি যদি বলে থাকি তাহলে কালকে মনে হচ্ছে আমি দেখছি, আর যখন আমাকে হবে তাহলে তো কেউ আসবে না। আমি ওই প্রতিবাদ করতে এসেছিলাম যে যদি আমাদের একটা রোগ হলে কার কাছে যাবো? আমরা ডাক্তারের কাছে যাবো। সেই ডাক্তার দিদি যদি সুরক্ষিত পাবে না, নার্সরা যদি সুরক্ষিত পাবে, তাহলে এই পশ্চিমবঙ্গে কে সুরক্ষিত? তাহলে পিসি ভাইবো কি সুরক্ষিত? তাহলে নিশ্চয়ই পিসি ভাইবো সুরক্ষিত। পিসি ভাইবো তো খারাপ জন্য চাই না, পিসি আর ভাইপো, ভাইপো আর পিসি। আমার একটা প্রথম মনে হতো পিসি আছে, ছেলে নেয়, ভাইপো আছে, মা নেয়, আর ভাতা আছে শিক্ষা এবং চাকরি না, আর ধর্ষণকারী আছে প্রশাসন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিচার নয়। আমি সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, আমি 9 থেকে এসেছিলাম, আসলে আমার হাতে লাঠি চার্জ করেছিল 9 তারিখে, 9 আগস্টে এসেছিল আমার লাঠি চার্জ করে। তুমি আমি প্রতিদিন জাস্টিস চাই দিয়েছিলাম। আমি বলেছিলাম উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর, বুক পেতেছিস গুলি কর, জাস্টিস ফর আরজিকর। আমার স্লোগানটা ছিল শিয়ালদা থেকে পুরো একদম নবান্নর কাছাকাছি গেছিলাম। কিন্তু আমি জানি না কে কি বলেছে না বলেছে, আমার এমনি তালি মারতে মারতে কিছু, আমি তালি মারাটা পছন্দ। আমি দাদা আমি এটা ঠিকই বলছি, আমার তালি মারাটা পছন্দ। তাই মাননীয় এবং তার চটিচাটা প্রশাসন এবং তার দলদাস প্রশাসন, এই মমতা বন্দ্যোপাধ্যায় পুরো আমাকে, আমি ছিলাম, আমাকে খালি বারেকবার ঠেক দিচ্ছে। শুভেন্দু অধিকারী এটা নেতৃত্ব দিয়েছে না, এটা নেতৃত্ব দিয়েছে দিলীপ ঘোষ, না এটা নেতৃত্ব দিয়েছে অগ্নিমিত্রা পাল, কেন আমি চলি, এটা নেতৃত্ব দিয়েছে কি নীতিশ কুমার মন্ডল, যারা ফালতায় বাড়ি, আজকে তাকে কেস খাইয়ে বাড়ি ছাড়া করে রেখেছে অন্ধকারে। তা আমি বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী, অপদার্থ মুখ্যমন্ত্রী, থার্ড ক্লাস মুখ্যমন্ত্রী, এই বেহার দোকান কাটা মুখ্যমন্ত্রী যেমন কাল লাগে, আর পেটে তো গোটা পশ্চিমবঙ্গ সব কালকে উঠে বেরিয়েছে। এই কালকে উঠে তিহারে যতক্ষণ না পাঠাবো এই আন্দোলন চলবে। এই কাল লাগিয়ে তারপরে আমাকে এবার বললো কেস হচ্ছে, আমিও আতঙ্কিত ছিলাম। আবার আমি ভয় পাই যে আমি তো কিছু করিনি, কেন আমাকে কেস হবে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমার একটা অপরাধ, আমি বিজেপি করি, ফার্স্ট অপরাধ। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে যে এরকম সংখ্যালঘু এরকম প্রতিবাদী মুক্তি বা মাঠে নামে, তাহলে আমার গতিটা থাকবে নবান্ন তো টলমল করছে। কারণ আমি তো ভাঙড়ে তো দেখলাম হাতা কাছে তোতাই আর মমতার বাতামি যেই বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে অ্যারেস্ট করে। তাহলে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে আমি একজন সংখ্যালঘু সম্প্রদায় মানে, তাহলে আপনার আপনি স্বামীকে আনছে না, উনি আনতে পারবেন না। অভিষেক ব্যানার্জির বাপের পিতৃ পরিচয় দিতে পারবে না, তাই মমতা বন্দ্যোপাধ্যায় বড় আমি অনেক দূর যখন আমি আর্জি করে ঘটনাটা আবার ফিরে আসি। এই মমতা বন্দ্যোপাধ্যায় তখন ওনার প্রশাসন দিয়ে আমার হাতে ফোন করলো যে রেবেকা তোমার নামে কেস হয়েছে। তো আমি জানি কেস হয়েছে, আমি পার্টি অফিস আসবো, যেরকম ফের এরকম নিউজ বাংলা বার বাংলা তখন এমনি দেবো। তখন আমাকে বেলায় রবিবার বেলা 1টা আমি শুধু বিচার চাইতেছিল 210টি এবং রাজ্য র্যাব সরকার ময়দান থানা, হেস্টিং থানা, পৈলেন থানা এবং ডিএসপি এসপি বিভিন্ন 294 থানা আমার নামে কেস ফাইল করে, 294টা থানায় কেস, এবং ভাই পছন্দ বিভিন্ন থানা মানে 300-এর উপর মানে ভাইটারি করে কেস করে। ওখানে জাহাঙ্গীর সাহেব আমাদের মাইনরিটি একজনকে, সে বিজেপির সহসভাপতি জেলা, তাকে বলছে রেবেকাকে চেনো, ও পোচাটাকে চেনো? সে বলছে রেবেকাকে চিনি না, চিনো তুমি যাও রেবেকার কাছে। জাহাঙ্গীর বলছে, উনি যে জাহাঙ্গীর মানে ঢোলার ওসি ছিলেন, ওই জাহাঙ্গীর মানে উনি তো একটা পিটিএ মারল আবু সিদ্দিক আল্লাহ, তার অপরাধ ছিল সে আইএসএফ ভোটটা করেছে বলে তাকে পিটিএ মারল, সেই জাহাঙ্গীর বলছে। এবং ওই জাহাঙ্গীর আমার পুলপি থেকে দায়িত্ব আছে। ওই জাহাঙ্গীর বলছে এবেকাকে, বলছে আমি এবেকাকে চিনবো কি, বলছে এবেকার বাড়িটা কোথায়, মানে তার মানে কিরকম চাপ পড়ছে নবান্ন থেকে, কালীঘাটে থেকে, মানে কালীঘাটে টালি চালাও ওই জমিদের প্রার্থী চালাও এই তৃণমূল, না কালীঘাটে থেকে কিভাবে চাপটা পড়ছে সবার উপর। তার আমাদের দিনে ওটা মানে এত বাড়িটা ঘেরাও করে নিয়েছে, আমার মাইনরিটি বাড়ি, তার রাজ্যের এক সহকারী তো মানে ঠিক করতে কি বলেছে, একটা মিছিল হয় সেরকম সবাই ভোগা করেছে। এইটুকু মেয়ে দুটো এতগুলো পুলিশ কি করেছে, বলছে না কাকে বলছে, বলে আমি হয়তো আমি কয়লা চুরি করেছি, আমি চাকরি চুরি করেছি, হয়তো আমি শিক্ষা চুরি করেছি, হয়তো আমি নারী পাচার করেছি, নারীকে ধর্ষণ করেছি, শিশু পাচার করেছি। আমি বলে বলেছি যে আপনি আমার কি অপরাধ, বলছি সব গেলে জানতে পারে মন্দির বাইরে চলো। আমাকে তো একবার বলছে তোমাকে ফলতায় নিয়ে যাবো, সেই কয়লা ভাই পেরে যায় এবং সেই ক্রিমিনালের এরিয়া সেই জাহাঙ্গীর, আমাকে একবারও বলেন, বলে আমাকে যখন অ্যারেস্টও করে নিয়ে গেছে, গিয়ে আমাকে
গাড়ি তুললো, গাড়ি তোলার পরে তখন ম্যাডাম ওসি বলছে তুমি খুব বাড়াবাড়ি বেড়েছো, তুমি একটা নেত্রীর পরিবর্তে এই ধরনের কথাবার্তা বলছো। আমি তো নেত্রী যেটা অন্যায় সেটা অন্যায় বলেছি, আমি তো কিছু খারাপ বলিনি। উনি একজন রাজ্য মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, যে রাজ্য যদি নারীরা সুরক্ষিত পান, আমার মনে হয় তাকে পদত্যাগ করা উচিত। আমার মনে হচ্ছে তাকে বারবার পদত্যাগ করা, উনি তো বেহার নির্লজ্জ, ওনার যত বড় পুলিশের ওসিকে বললেন আমি বলার পরে তখন উনি আর কিছু বললেন, বাইরে যদি মারি তাহলে এটা গন্ডগোল, যারা মাইনুট এটা তো আমার মানে 2-4 মিনিটে কি বলবো, যেখানে 20 মিনিট লাগে আমার মন্দিরবাড়ি থানা আসতে, সেখানে 2-4 মিনিটের মধ্যে এমন মানে বেগে গাড়ি নিয়ে এনে মতো তাড়াতাড়ি আমার চলে গেলো, আমাকে ড্রেস পাল্টাতে পারলাম না, মাথা সেই রকম চুল বাঁধা অবস্থা হয়েছে, মানে চান করেছি সবে। তারপরে আমাকে সেই গামছা অবস্থা, পায়ে জুতো নিয়ে আমাকে টানটানা নিয়ে আমার এখানে নখ ফেলে গেছে, ব্লাড বেরোচ্ছে, নিয়ে আমাকে নিয়ে চলে গেলে ডাইরেক্ট কোথায় সেই ফলতায় নিয়ে এবার সবাই বলছে যে কালকের একটা মেয়েকে মেরেছে, এই কেসের আসামি রুমা দাসকে 4টে হুইল ভেঙেছে ওসি এবং সেখানকার মিঠুন দে থাকাকালীতেও মেরেছে। তাকে বলছে, মৃত্যু করে বলছে যে তুমি বলো যে হ্যাঁ আমরা এখন নেতৃত্ব আমাদের শুভেন্দু অধিকারী বলেছে আমাদের মানে আমাদের বড় বড় নেতাদের নাম বলতে বলছে, তারা বলেননি আমরা বিচার চাইতে গেছি, আমরা মেয়ে হয়ে যে আমরা পশ্চিমবাংলার গণতন্ত্র এটা ভারত স্বাধীন হয়েছে, তাহলে ওনারা বলে আমরা কি করে মৃত্যু কথা বলতে পারি, বলতে তো পারি না, তা যদিও বলে আমরা বলবো কেন। তাই উনি এবার আমাকে বেলা থেকে 8টার সময় জাহাঙ্গীর মস্তান এসে মাস্ক ফাস্ক করে সামনে 25 কিলো ব্যাগে 2টো ব্যাগ ভরা টাকা বলছে তুমি তৃণমূলে জয়েন করো। আমি তখন বলেছিলাম যে তোমার কত পুলিশ অ্যারেস্ট করছো, আমি বলছি আমার 210টা পুলিশ এবং রাজ্যের 1 সহকারিত। তখন বলছে আমি কোথায় দিচ্ছি এই রাতে, আমি তো জানি না যে ওটা ক্রিমিনাল পয়লা ভাইপো ডানাত আমার ভাইপো ছাপ্পা মেরেছে তাই। তা আমাকে তখন বলছে তুমি কত ভোটে কত তোমার অ্যারেস্ট করো, আমি 210টা এবং রাজ্যের 1 সহকারিত। তো তখন বলছে আমি কোথায় দিচ্ছি এই রাতে 500 পুলিশ এবং রাজ্যের 1 সহকারিত এবং অভিষেক ব্যানার্জির গাড়িকে তোমার ভাই দিয়াইবা, তোমার নুরুল হাজির টিকিটটা তোমাকে দেবো, কারণ উনি তো জানেন যে নুরুল হাজির ক্যান্সার হচ্ছে মারা যাবে। তো আমি তখন বলছি যে তুমি আমার হাতে জমা পার্টি জয়েন করো, তোমার কত অ্যাপ আর কত টাকা কত সিকিউরিটি আমাকে বলো। তখন বলে আমার গাড়ি 250 চকর মারলো, মানে আমি একদিন মহিলা আমাকে গাড়িটা চকর মারে। আর অমনি যে বৌমা যে সোনা চুরি করেছে উজিয়া নারদা, উনি উজিয়া সারদা নারদা, উনি আমাকে ফোন করে বলছে ম্যাডামকে দেখাও। তো ম্যাডাম দেখে বলছে কি বলছে, বলছে ও তো তৃণমূল করবে না, বলছে কটা মহিলা পুলিশে, বলছে 6টা, আরো 4টে ডাকো, দেখো মুখ থেকে। আমি তখন বলছি তোর মধ্যে কি আমি সোনা চুরি করছি, তো তুই এখানে কেমন ক্ষমতা, আর আমাকে মারবি তো কালকে আমি কোর্টে বলে দেবো কিরকম ক্ষমতায় তোকে দেখে নেওয়ার, আমি কি বেরোতে পারবো না। এটা রুজিনা নারুলা বলছি, হ্যাঁ মানে 12 পুলিশ ডেকে ওকে ম্যাডাম মুখে দিয়ে দেবো। জিয়া নারদা বলছে আমাকে যেরকম বলছে উমা দাস ওই বলে মারটা বেশি খেয়ে গেছে, উমা দাসকে পুরো একদম এগুলো সব কালচিটে ডাক্তার আজও পুরো পা কেড়ে হাঁটছে। উমা দাসকে 4টে হুইল ভেঙেছে ওর শরীরে, সেটা মিটিং থাকাকালীন অ্যাডিশনাল এসপি বলে আমাকে বলছে হ্যাঁ তুমি একটা মেয়ে ছেলে বিনীত গোয়ালের বলছে, আমি হ্যাঁ বলবো তো, কারণ আমি একটা আমার অপরাধ ছিল যে আমি বলেছিলাম ভোর হলো দুয়ার করো বিনীত গোয়াল ওঠাবো, আর পিছিয়ে এসে দাঁড়িয়ে আছে আস্তে আস্তে চোট চাটবো, উমনি আমার গালে চলে। আমি বলে হ্যাঁ বলবো, কারণ বিনীত গোয়াল একজন তিনি একজন থাকাকালীন একটা মেয়ে ছেলে কিভাবে তার সঞ্জয় কি করে, সঞ্জয় একা করতে পারে, একটা মেয়ে ছেলে 113 জায়গায় কামড়ানি এবং 150 আমাদের কি ভুল হয়ে যাচ্ছে। আমিও চোখা করে যাচ্ছি, কেন আমি ভয় পাই না, কেন আমি তো চুরি করিনি, কেন আমি ভয় পাবো, আমি তো খুন করিনি, আমি তো ওকে পশুর মতো হত্যা করুন, আমি কেন ভয় পাবো। আমি আমার যোগ্যতা হিসেবে প্রমাণ করতে চাইছিলাম, কিন্তু আমাকে ওই প্রমাণ করার পর থেকে আমাকে অত্যাচার প্রতিদিন অত্যাচার নিয়মিত, খালি পুলিশ কাস্টাডিতে নিয়ে আমার 4 দিন 5 দিনকে আমার উপর অত্যাচার করলো। ওরা আমাকে যখন জেলের ভিতর পর্যন্ত আমাকে কোনটা আমি সুরক্ষিত ছিলাম না, মানে আমার উপর এত হামলা চলছে, জানে ওরা ভেবেছে যে এই সংখ্যালঘু মেয়েটা যদি বেড়ে হয় তাহলে আমার তো আর গদি থাকবে না। পুরো মাননীয় পুরো প্ল্যান একদম পুরো সম্পূর্ণ মাননীয়, যদি না বলে আমি ময়দান থানায় আমি ওখানে তাড়িয়ে দিছি, আমি মাননীয় কোথায় যাই বা আমি তৃণমূলের বন্ধুদের কোথায় যাবো, আমি বিভিন্ন পাবলিকের কোথায় যাই, তাহলে ময়দান থানা বা হেস্টিং থানা আমাকে অ্যারেস্ট করলো, তাহলে আমাকে অ্যারেস্ট করলো, আমার মন্দির বাজারও জানলো না, আর মন্দির বাজার থেকে নিয়ে একদম চিলের মতো নিয়ে চলে যাচ্ছে কোথায় ফলতা, কেন ফলতা কুত্তো নিজের এরিয়া ঘেউ করে। তো অভিষেক ব্যানার্জিকে আমি বলতে চাই আপনি স্বচ্ছভাবে আপনি এসআইআর করতে চান, নাহলে আপনাকে আমি রেবেকা মনে বলছি গাছের গায়ে পিটিয়ে মারবো, কারণ আপনি বলছেন যে কোনো বিজেপির কর্মীকে আপনার কি বাপের বেটা বাপের রক্ত কিরম ভাবে তৈরি করে আপনি বেড়ে দেখান। আমি শেষ প্রশ্ন, রেবেকা দারুণ মানে তার জীবনের অভিজ্ঞতা আপনি শুনেন, পুলিশি কাস্টাডিতে তাদের উপর হামলা, জেলে থাকা অবস্থায় তার উপর কিভাবে হামলা হয়েছে,
কি আতঙ্কে দিনটা কাটছে, আর তাকে প্রত্যেকদিন হুমকির মুখে পড়তে হচ্ছে, তার মধ্যে দাঁড়িয়েও প্রতিবাদী সাহসিনী এই যে রেবেকা, এই রেবেকা আমাদের পশ্চিমবাংলার, গোটা পশ্চিমবাংলার নারী শক্তির একটা বড় উদাহরণ। আমি বলতে পারি রেবেকার মতো পশ্চিমবাংলার প্রত্যেকটা ঘরে ঘরে এরকম মেয়ে আমাদের জন্মাক। আমরা একটা করে রেবেকা প্রত্যেকটা ঘরে দেখতে চাই। আমরা পশ্চিমবাংলার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে একটা করে রেবেকাকে দেখতে চাই। রেবেকার কাছে আমার শেষ প্রশ্ন, যে মমতা ব্যানার্জি, আপনি একজন সংখ্যালঘু বলেই আপনাকে প্রশ্নটা করছি, মমতা ব্যানার্জি বলেছিল সিএএ মানে এনআরসি বলে একটা গোলমাল তৈরি হয়েছিল, অভিযোগ বারবার উঠেছে। এবারে বলছে এসআইআর মানে এনআরসি, তিনি এই কথাটাও বললেন, অথচ নিজে গিয়ে আগে এসআইআর ফর্ম নিজে নিয়ে গিয়ে ফিল আপ করার জন্য, এখন যদি অন্য কথা বলছেন যে সবাই ফিল আপ করলে আমি করব ইত্যাদি ইত্যাদি কথা বলছে, তো নিজেই তো এসআইআর ফর্ম, তার নেতারা এসআইআর ফর্ম নিচ্ছে, ছবি তুলছে, এবার সংখ্যালঘু মানুষরা কি করবে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক কাজ আমার বিধানসভার ভিতরে হয়েছিল, আমাদের বিধায়ক শঙ্করদাকে মালমাল পুরোপুরি প্ল্যান করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিল, মুদি চোর, অমিষা চোর, পিএম চোর, আবার পাল্টি খেলো যে ওরম বলে উনি নরেন্দ্র মোদীজি খারাপ ভাববে, মানুষ তো নাটক আর হবে না। যেমন 2011 সালে পাটা ভাঙচুর করলো, উনি নাটক করলো, করে একদম জেতার পর নাটকটা একদম শেষ হয়ে গেল। তাই মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টে করে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক ব্যানার্জি কি বলছিল যে গোটা পশ্চিমবাংলায় আমরা আগুন লাগাবো। আমি সেই অভিষেক ব্যানার্জি আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, আপনার কত দমকল আছে আমরা দেখতে চাই এই পশ্চিমবাংলার জনগণ। কারণ আপনার কি বিনীত গোয়েলের কাছে দমকল না, রাজীব কুমারের কাছে না, আপনার লালবাজারে কত দমকল না, 294 থানায় প্রশাসনে কত দমকল আছে দেখবো। আমরা এটা এসআইআর করতে দেবো, একবার না হলে 5 বার করবো। আমি সেই কমিশনারকে অনুরোধ করে বলতে চাই, আপনার প্রতিনিধি নামিয়ে করুন আর আপনি তদন্ত করুন। এই মাননীয় আগে যে করবে না বলছে সে কেন আজই হলো, তাহলে মাননীয় পুরোপুরি চক্রান্ত প্ল্যান চলছে। আপনি সেই প্ল্যানটা জল ঢেলে দিন, ছাই ঢেলে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন 2011 সালে সিঙ্গুর আর নন্দীগ্রামকে সিপিএমকে ধুয়ে দিয়ে উনি দোষারোপ করে ঘটিয়েছে, আর এই মাননীয় এসআইএ ওরা 26-এ চির বিদায় দিল, যেমন দুর্গা ঠাকুরকে যেরকম বিসর্জন দিয়েছে এই মাননীয়কে বিসর্জন দিল। আমি বলতে চাই সংখ্যালঘু সম্প্রদায় মানুষের আর প্রতিটা ধর্মের উপর বলতে চাই যে কেউ ভয় পাবেন না। আমরা কেউ বাংলাদেশি নয়, আমরা কেউ অনুপ্রবেশকারী নয়, আমরা কেউ রোহিঙ্গা নয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমি বলতে চাই, ও পিসি তুই চলে যা, বাংলাদেশে চলে যা, ও পিসি তুই চলে যা, বাংলাদেশে চলে যা, এটাই তো কে মানাচ্ছে না। এই পিসি ভাইপো শুধু বাংলাদেশ আর পাকিস্তান করছে। এই মাননীয় কারণ স্বপ্নটা দেখেন না, যে মাননীয় লক্ষ লক্ষ টাকা প্যান্ডেলে দিল, সেই মাননীয় ঠাকুর পিজার ম্যানে উঠলো। পিজার ম্যানে কারা উঠেছিল আমরা দেখলাম, কুণাল ঘোষ, মদন, কুন্তল ঘোষ, জ্যোতিপ্রিয় মল্লিক, এবং কাকে উঠেছিল 80 বছরের পার্থ মানে ঝুনি নারকেল, আর 20 বছরের অর্পিতা ফুলডা উঠেছিল। আর তাতে ঠাকুরকে তুলে অপমানিত করলো। আমি সেই বলতে চাই বাংলার জনগণ, এই মাননীয়কে এনাকে পিজির মেনে তোলা উচিত। শুধু তাই না, ওই অংশ ইস্যু থেকে আমার মন্দির বাজারে যেখানে এমএলএ বিধায়ক 19-20 ভোটে ছাপ্পা মেরে জিতেছিল, সেই এমএলএ জগদ্ধাত্রী পূজাকে হাত পা ভেঙে বলে মুসলিমেরা করেছে। আমি তখন ওর প্রতিবাদ করেছি, যদি আমার মুসলিমেরা করে বা আমার মুসলিম ধর্ম, তাহলে তারা যোগ্য শাস্তি পাওয়া উচিত। কেন করবে? আজকে ওরা ধর্মের উপর করছে, আমি তো মজা লুটছি, আমি তো কিছু জানি না। আর কাল যখন আমার ধর্ম, আমি কি চুপ থাকবো? আমি রেবেকা বিজেপি করতে পারে, আমার ব্যক্তি হতে পারে, কিন্তু ধর্ম নিয়ে আমাকে রাজনীতি নয়। আমার না কুম দিন কুম ওয়ালিয়া দিন, যার ধর্ম তার কাছে আমি কোনো ধর্মকে আঘাত করতে চাই না। আমি ওখানকার এমএলএ বিধায়ক বলতে চাই, উনি আমাদের ভারতীয় জনতা পার্টির ছেলেমেয়েরা এবং সাধারণ কর্মীরা এত পিটিয়েছে, এবং তার দলদাস পুরুষ এবং আইসি গৌতম শাহ তিনিও ওখানে মারধর এবং আমাদের করালো আমাদেরকে কে লিখেছে যাকে দেবে সে অ্যারেস্ট। মানে এটা কি ছেলেকেও করছে না? মানে এটা আপনার স্বপ্নটা ভুল। আপনাকে 26-এ আপনাকে টিয়ারে পাঠাবো বলে আকাশ গিরে মেঘ করেছে, আর মমতা দাদের মাঠে, আর ভাই বোনাকে জল আনতে টিয়ার নদীর ঘাটে, আর টিয়ার নদীর কালো জল অনেক রকমের ফুল, আর পশ্চিমবাংলার সাধারণ জনগণ তুলে নেবে। এবারে পদ্মফুল মাননীয়কে আপনাকে বিসর্জন দেবো। আপনাকে বয়স হয়ে গেছে 14, আপনি আর 14 তলায় বসতে পারবেন না, কারণ আপনাকে টেনে হিসে কালীঘাটে বসে, কালীঘাট থেকে আপনার গঙ্গা জলে চলে ফেলে দেবো। আমি এই স্বপনদার স্টুডিওতে বলতে চাচ্ছি, আপনি কত বড় থাকলেন মহিলা, আপনি কোনদিন সংখ্যালঘু ধরে দিন না, আপনি কালকে দুধে খাইতে, আমি কি গরু ছাগল? আপনি আমাদের এই ধরনের ব্যবহার করেন। আপনি লাখ লাখ টাকা প্যান্ডেলে দিয়েছেন আমাদের জন্য, আপনার কোনো মাথা ব্যথা করেন না।
আপনি জগন্নাথ মন্দির করছেন, আপনি কালনাগিরি মন্দির করছেন, আপনি এটা মাদ্রাসা করতে পারছেন না, আপনি এটা মসজিদ করতে পারছেন না, আপনি আবার নাটক করছেন। কোনটা? এর নামাজ পড়ছেন, ইফতার খাচ্ছেন। আপনার নাটক বন্ধ করুন। আমাদের মধ্যে কিছু কিছু বেঈমানের জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায় এত আশকারা পায়, তাহলে এত সাহস আসে কি করে আমার ধর্মের ওপর? আমি বলতে চাই, আমার একটা কবিতা, এক বিন্দু দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মরি হিন্দু তার। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলিম খ্রিস্টান বলে ওনার দাঙ্গা লাগানোর কাজ, ওনার মার্ডার করার কাজ, ওনার সাপকা মারার কাজ, ওনার বুদ্ধ গোলের কাজ, ওনার অবায় খুন করার কাজ, মানে চোরদের এনার্জি মমতা ব্যানার্জি, ধর্ষণের এনার্জি মমতা ব্যানার্জি, অবায়ের মার্ডার করার এনার্জি মমতা ব্যানার্জি, এবং খুনির এনার্জি তো আমার না মমতা। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি প্রতিটা সংখ্যালঘুকে বলবো, আপনারা কেউ আতঙ্ক হবেন না। আপনারা এখানকার স্থানীয় মানুষ, আপনারা 11টা নদীর মধ্যে একটা নদী আপনারা যদি প্রমাণ করতে পারেন, আপনারা কেউ আতঙ্ক হবেন না। আতঙ্ক পিসি আর ভাইপো, পিসি ভাইপোকে টিয়ারে যতক্ষণ না পাঠাবে ততক্ষণ এই পশ্চিমবাংলার সাধারণ জনগণ এবং সাধারণ মা বোনেরা কেউ এত না, কেউ সম্মান পাচ্ছেন না, কেউ সুরক্ষিত না। এই মাননীয় আবার বলে মেয়েরা 8টায় পড়তে বেরোতে পারবে না। তাহলে আমি মাননীয়কে বলতে চাই, আপনি কালীঘাটিতে নবান্ন যাবেন না, নবান্ন সন্ধ্যে 6টার পরে আপনি নাদান বেরোন। আপনাকেও কেউ কি বলে আমিও সেটাও রিস্ক নিতে পারবেন এই পশ্চিমবাংলার জনগণ এবং সাধারণ জনগণ। আমরা রেবেকার কথা অবাক হয়ে শুনছিলাম। এরকম একটা সাহসী পশ্চিমবাংলায় যে দাঁড়িয়ে প্রত্যেক দিন লড়াই করে, তার ইতিহাস, তার লড়াইয়ের কথা, তার কথা আমাদেরকে মুগ্ধ করছিল। আমরা সকলে এটা বুঝতে পারছি যে রেবেকার ভেতর থেকে আগুন ঝরছে, তার ভেতরে যে লড়াই, সেই লড়াই আমাদের সকলকে উদ্বুদ্ধ করছে। তার এই লড়াইয়ের আগুনে সমস্ত যা সেই যে আমাদের যে রাজ্যের যে অন্ধকার রয়েছে, সেই অন্ধকারটা দূর হয়ে যাক, আলোকিত হয়ে উঠুক গোটা পশ্চিমবাংলা। আমরা সেদিকেই নজর রাখবো। আমাদের রেবেকা বোনকে আমরা আবারও ডাকবো আমাদের এই অফিসে। আজকে ওর অসাধারণ বক্তব্য, আরো অনেক কথা। রেবেকার প্রত্যেক দিনের অসংখ্য লড়াই, যে লড়াইয়ের কথা আজকের একটা এপিসোডে শেষ করা যাবে না। এরকম প্রত্যেক দিন হয়তো তাকে নিয়ে এপিসোড করলে তাহলে তার প্রত্যেক দিনের লড়াইয়ের কথা আপনাদেরকে জানাতে পারবো। তাই আমি আশা করব আগামী দিনে আবার রেবেকাকে নিয়ে আসবো আমরা, এবং আমরা চেষ্টা করব মাসে একবার করে রেবেকাকে এনে আপনাদের সামনে তার লড়াইয়ের কথাগুলো তুলে ধরার। আজকে আপাতত আমি এবং রেবেকা বিদায় নিচ্ছি। নমস্কার।